বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রাতে দর্শক আপনারা অনেকে জানেন যে সম্প্রতি এই মাসের মাঝামাঝি সময়ে কেনিয়ার নাইরোবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার 10ম মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল এবং এই সম্মেলনে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী, ব্যবসায়ীদের একটা বড় অংশ, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশনের অনেকেই যোগ দিয়েছিলেন। সম্মেলন থেকে ফিরে এসে আমরা দু রকমের ভাষ্য শুনেছি। একেবারে পরস্পর বিপরীতমুখী। সরকারের পক্ষ থেকে অর্থাৎ মন্ত্রীর এক রকমের প্রাপ্তি কথা শুনিয়েছেন, একটা দীর্ঘ তালিকাও তিনি দিয়েছেন। একদিন আগে অনুষ্ঠানে তিনি ছিলেন। আবার এই সম্মেলনে যোগ দেওয়া বাংলাদেশের শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক পলিসি ডায়ালগের পক্ষ থেকে যে বক্তব্য পাওয়া যাচ্ছে সেটি একেবারেই বিপরীত। অন্যান্যরা কথাবার্তা বলেছেন, মিশ্র প্রতিক্রিয়া তাদের। মূলত এই সম্মেলনকে ঘিরে আমরা কথা বলবো, যেহেতু মন্ত্রীর বক্তব্য আমরা শুনেছি। এই সম্মেলনে আরো যারা যোগ দিয়েছিলেন এবং সম্মেলনে যারা কথাবার্তা বলছেন তাদের মধ্য থেকে দুজনকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কথা বলবার জন্য আমার নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান এবং আমার ডানে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআর ফর্মার প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম। স্বাগত আপনাদের। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি এবং আমার প্রাথমিক অবস্থায় যখন আপনি নাইরোবিতে যাবেন তার আগে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল এবং আপনি ফিরে এসে আমরা কথা বলবো এই অনুষ্ঠানে, সেরকম একটা পরিকল্পনা ছিল এবং অনুষ্ঠানটা শুরু করতে চেয়েছিলাম যে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও এটি বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ বা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু শুরুর প্রশ্নটা আমি একটু বদলে দিতে চাই এ কারণে যে আমি জানতাম যে আপনি নাইরোবিতে যাচ্ছেন, কিন্তু আমরা বাণিজ্য মন্ত্রীর বক্তব্য শুনলাম সংবাদ সম্মেলনে তিনি যেটি বলেছেন যে সেন্টার ফর পলিসি ডায়ালগের সিক্রেট কাউকে নাইরোবিতে দেখা যায়নি, ওই সম্মেলনে দেখা যায়নি। এবং একথাও তিনি বলেছেন যে সিপিডি কখনো বাংলাদেশের কোনো উন্নয়ন দেখে না, বাংলাদেশের যা ব্যর্থতা বা নেতিবাচক দিক আছে সেগুলি আপনাদের চোখে পড়ে। তো আসলে আপনারা কোথায় ছিলেন? ধন্যবাদ। আমরা নাইরোবিতে সিপিডির পক্ষ থেকে আমি, ডক্টর দেবপ্রিয়, ডক্টর ফাহমিদা, আমরা তিনজন ছিলাম এবং সেখানে আমরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। সরকারি প্রতিনিধি দলে আমরা ছিলাম না, এটা ঠিক, এবং সরকারি প্রতিনিধি দল না থাকার কারণে
সরকারের যে আলাপ আলোচনা হয়েছে সেখানে আমরা অংশগ্রহণ করিনি। ইনফ্যাক্ট যে বড় প্রতিনিধি দল ছিল সরকারের যে আলাপ আলোচনা সেখানে হয়েছে, সেখানে হয়তো 2 থেকে 3 জন হয়তো সে আলোচনায় অংশগ্রহণ করেছেন। সরকারি প্রতিনিধি দলে ছিলেন। হ্যাঁ, ওনার কাছ থেকে আপনি বুঝতে পারবেন যে মেইন যে নেগোসিয়েশন হয়েছে সেখানে যে আন্তঃরাষ্ট্রীয় যে নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশনে কেবলমাত্র দেশ থেকে 2 থেকে 3 জন অংশগ্রহণ করতে পেরেছেন। এবং আমাদের একটা ক্রিটিসিজম যেটা এইবারের আলোচনার প্রেক্ষিতে যে সেই যে অংশগ্রহণ, সে অংশগ্রহণ এইবার খুবই এক্সক্লুসিভ ভাবে হয়েছে। সেখানেও বিভিন্ন দেশের যে প্রতিনিধিত্ব, সেই প্রতিনিধিত্ব আমরা অন্যান্য মিনিস্টেরিয়ালে যেরকম দেখেছি সেভাবে হয়নি। এইবারের আলোচনায় বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারত, চীন এবং ব্রাজিল ডমিনেট করেছে। অনেক আলোচনায় তারা অন্যান্য দেশে যে প্রতিনিধি দল তাদেরকে গ্রিন রুমে তারা ডাকেননি এবং প্রয়োজন মাফিক দেখেছেন এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাদের একটা যে সিদ্ধান্ত সেটা তারাই চাপিয়ে দিয়েছেন অন্যদের উপর। সুতরাং সেইটার একটা অবজারভেশন আমি এখানে রাখতে চাই। দ্বিতীয়ত যেটা সেটা হলো যে যেহেতু আমরা সিভিল সোসাইটির পক্ষ থেকে গিয়েছি, সুতরাং সেখানে কিন্তু সমান্তরাল ভাবে সিভিল সোসাইটির একটা বড় ভূমিকা থাকে। ভূমিকাটার কয়েকটি দিক। একটা হলো যে এই ডাব্লিউটিওর চলমান আলোচনার প্রেক্ষিতে যে দাবি দাওয়াগুলি আমাদের আছে, সেই দাবি দাওয়াগুলিকে নিয়ে আমরা মত গঠন এবং ওখানে যে সরকারি যারা আছেন সে তাদেরকেও আমাদের যে বক্তব্য, সে বক্তব্যগুলি শোনানো। আমরা যেমন বেশ কয়েকটি সেখানে আলোচনা করেছি। একটা আলোচনা ছিল ট্রেড ফেসিলিটেশনের উপরে। এবং আপনি জানেন যে আজকে বাংলাদেশের বাণিজ্যের জন্য ট্রেড ফেসিলিটেশন কত গুরুত্বপূর্ণ এবং বালিতে এটা সম্বন্ধে একটা এগ্রিমেন্ট হয়েছে। আমাদের আলোচনায় কিন্তু মাননীয় মন্ত্রীকে আমরা ডেকেছিলাম এই উদ্দেশ্যে যে তিনি আসলে আমাদের বক্তব্যগুলি শুনলেন এবং তারপরে যখন সরকারি আলোচনা যখন হবে তখন আমাদের বক্তব্যগুলির প্রেক্ষিতে তিনি তার হয়তো কিছুটা ইনপুট পাবেন, বক্তব্য রাখবেন। তো তিনি হয়তো তার নিজস্ব বিভিন্ন প্রোগ্রামের কারণে আসতে পারেননি আমাদের আলোচনায়। আমি নিজেই, আমরা ঢাকাতেও তাকে এটা অনুরোধ করেছিলাম এবং সেখানে যে মূল যেখানে আলোচনা হচ্ছে সেখানে যে আমি তাকে আবার আমাদের চিঠিটা তার হাতে দিয়ে এবং তিনি আসবেন বলেছিলেন। পরে কোনো কারণে হয়তো আলাপ আলোচনাতে ব্যস্ত ছিলেন, আসতে পারেন। উদ্দেশ্যটা যেটা ছিল সেটা ছিল যে আমাদের যে বক্তব্যগুলি, যেমন ট্রেড ফেসিলিটেশনের কথা বলি, কি আমরা বলতে চেয়েছিলাম। ট্রেড ফেসিলিটেশন এগ্রিমেন্টে বলা হয়েছে যে স্বল্পোন্নত দেশগুলিকে সেখানে কারিগরি এবং অর্থনৈতিক সাহায্য দেওয়া হবে এবং আমরা জানি যে এখানে কাস্টমসের
শক্তিশালী করা, সিঙ্গেল উইন্ডো করা, ইলেকট্রনিক ডাটা এক্সচেঞ্জ, অনেক কিছু আছে, 33টার মতো পয়েন্ট আছে। এগুলোতে আমরা যদি সরকারি পর্যায়ে আমরা যদি এই দাবি দাওয়াগুলি যদি জানাতে পারি, তাহলে উন্নত বিশ্ব তাদের এইড ফর ট্রেড এবং এইড ফর ট্রেড ফেসিলিটেশনের মাধ্যমে আমাদেরকে সেগুলো দেবে, একটা চাপ সৃষ্টি করা যায়। এই জন্য আমরা করেছি। এটা ছাড়াও আমরা যেমন এসডিজিতে বলা হয়েছে খুব স্পষ্টভাবে যে স্বল্পোন্নত দেশগুলির জন্য দোহা রাউন্ডকে যাতে সফলভাবে সমাপ্ত করা যায় সেভাবে কাজ করবে বিভিন্ন দেশগুলি। সেখানে বলা হয়েছে যে স্বল্পোন্নত দেশের যে এখন 1% আছে গ্লোবাল ট্রেডের, এটাকে 2% করতে সহায়তা করা হবে। এলডিসি 4 যেটা ইস্তাম্বুলে হয়েছে, সেখানে যেমন বলা ছিল যে স্বল্পোন্নত দেশের সংখ্যা বাই 2020 অর্ধেকে নামিয়ে নিয়ে আসে, 48 থেকে 24। এটা কিন্তু করেছেন শীর্ষ পর্যায়ে যারা তারা। সুতরাং আমরা যেটা বলতে চেয়েছি সেটা হলো যে এই যে দাবি দাওয়াগুলি যেগুলো নাকি তারা মেনে নিয়েছেন এসডিজির প্রেক্ষিতে, এলডিসি 4 এর প্রেক্ষিতে, সেগুলোকে এখন একটা সুযোগ ছিল নাইরোবিতে যে এই দাবি দাওয়াগুলোর প্রেক্ষিতে বিশ্ব বাণিজ্য সংস্থা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ। সেই জন্য আমরা বিভিন্নভাবে মত গঠন করেছি। যারা সরকারি পর্যায়ে অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমরা দেখেছি। যেমন আমাদের আরেকটা প্রোগ্রামে নেদারল্যান্ডসের মিনিস্টার ছিলেন, ট্রেড মিনিস্টার। তাদেরকে আমরা এইসব প্রোগ্রামের মাধ্যমে একটা জনমত গঠন করা, এটার একটা চেষ্টা আমরা ছিলাম। যারা বিভিন্ন দেশ থেকে তাদের মধ্যে, এবং যেটা বললাম যেমন মাননীয় মন্ত্রীকে আমরা আমন্ত্রণ করেছি, অন্যান্য দেশের মন্ত্রীদেরকেও আমরা, বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে আপনাদের এক ধরনের ইন্টারাকশন না হলে দেখা সাক্ষাৎ হয়েছে, ভিতরে কি আলোচনা হয়েছে সেটা তারা আমাদের সাথে মতামত ব্যক্ত করেন। ভিতরে আলোচনায় সবাই ছিলেন, যেটা বললাম 2-3 জনই আলোচনায় অংশগ্রহণ করেন, কারণ 162টা দেশ। আপনার অবজারভেশন আমি শুনবো এবং ওই আমার প্রশ্ন যেটি ছিল সেটি শুনবো। আরেকটা কথা তিনি বলেছেন যে সিপিডিকে নিয়েই বলেছেন যে সিপিডি সাফল্যটা দেখে না। এটা আমার মনে হয় যে যে সমালোচনাটি তিনি করেছেন, এটা এই বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে মিলিয়ে তিনি সাধারণভাবে একটা বক্তব্য দিচ্ছেন, যেটা একেবারেই ঠিক না। আমরা বাংলাদেশের অর্জন এটা কোন সরকারের বা কোন পার্টিকুলার সরকারের, এটা একটা ধারাবাহিক, এবং আমরা সিটিজেন হিসেবে এটা আমাদের গৌরব এবং আমাদের অহংকার বলে আমরা মনে করি। সুতরাং বাংলাদেশের যদি ভালো হয় এবং বাংলাদেশে সেই ভালো করার ক্ষেত্রে যে অবদান, যে ইন্টেলেকচুয়াল ইনপুটস, যেরকম গবেষণা করে সহায়তা করে, এটা তো আমরা ক্রমান্বয়ে করে যাচ্ছি। সিপিডি প্রতিষ্ঠাই
করা হয়েছে হলো ইনফর্ম পলিসি মেকিং কে সাহায্য করার জন্য। তো সুতরাং এখানে প্রশ্নই আসছে না যে ভালো খারাপ, প্রশ্নটা এইখানে যেখানে এসেছে যে বিশ্ব বাণিজ্য সংস্থায় যে ঘোষণাপত্রটা এসেছে এবং যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এটার সাথে কেন বাংলাদেশকে বা বাংলাদেশের প্রতিনিধি দলকে একমত করে এটাকে মানে দুটোই সমার্থক এইভাবে যে জিনিসটা দেখা হয়েছে এইটাই আমাদের কাছে আপনারা বলছেন যে বাংলাদেশের এখানে 162টা দেশ একটা সমঝোতা করেছে, বাংলাদেশের অনেক দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়া যদি না মানা হয় তাহলে আমি সেটা বলবো এবং সেটার জন্য আমি চাপ সৃষ্টি করে যাব। আর যদি এরকমই হয় যে যা হয়েছে সবচেয়ে ভালো হয়েছে, এর থেকে বেশি ভালো হওয়ার কিছু নাই, তাহলে তো আমাদের বাংলাদেশ এখানে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছে 48টা দেশের। তো শুধু বাংলাদেশকে ঘিরে তো চিন্তা করবার সুযোগ কম ছিল, যেটি মন্ত্রী আমার এখানে বলেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন। অবশ্যই শুধু যেটা নাকি সিদ্ধান্ত হয়েছে সেটা কেবলমাত্র একক বাংলাদেশকে নিয়ে তো হয় না, এখানে 162টা দেশের প্রতিনিধি ছিলেন। বাংলাদেশ অবশ্যই 34টা যে এলডিসি আছে ডাব্লিউটিওর মেম্বার তাদের মুখপাত্র হিসেবে সেখানে কাজ করছে, কিন্তু আমাদের যেসব দাবিগুলো নাইরোবি মিনিস্টেরিয়ালে ছিল সেই দাবিগুলো আমি একটু বলি। যেমন বলা হচ্ছে যে সিদ্ধান্ত, হ্যাঁ এটা ভালো, কিন্তু সিদ্ধান্তটা কিন্তু জেনেভাতেই আলোচনায় হয়ে গেছে এবং 6ই নভেম্বর ট্রিপস কাউন্সিলে এই যে 2033 সাল পর্যন্ত 17 বছরের জন্য সম্প্রসারিত করবে এই সিদ্ধান্ত কিন্তু ওখানে হয়েছে। সার্ভিসেসের ক্ষেত্রে ওয়েবারের যে ডিসিশন বা রুলস অফ অরিজিনের ক্ষেত্রে যে সিদ্ধান্ত, এগুলো জেনেভাতে আলোচনায় এগুলা মোটামুটি ভাবে একটা সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রীরা এগুলোকে এন্ডোর্স করছেন নাইরোবিতে। কিন্তু নাইরোবিতে আলোচনার জন্য অনেক কিছু ছিল যেগুলো স্কোয়ার ব্র্যাকেট বলে, মানে যেগুলোতে আমরা এক ধরনের চেয়েছি অন্যরা এক ধরনের চেয়েছে এবং মন্ত্রী পর্যায়ের বৈঠকে এসে এগুলো কিছুটা সমাধান হওয়ার কথা ছিল। আমরা যেটা বলতে চেয়েছি যে নাইরোবিতে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যে ধরনের আমাদের আশা ছিল যে ওই স্কোয়ার ব্র্যাকেট যেগুলোতে কোনো সমাধান জেনেভাতে করতে পারেনি আমাদের ট্রেড অফিসিয়ালরা, সেটাতে কি অগ্রগতি হলো। সুতরাং সেই জায়গাটাতে আমরা বলছি ডিউটি ফ্রি কোটা ফ্রিতে কি অগ্রগতি হয়েছে, কিছু অগ্রগতি হয় নাই। আমরা বলেছি যে সেখানে স্পেশাল এন্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট যেগুলো নাকি স্বল্পোন্নত দেশের জন্য দেয়া হয় সেগুলো সম্বন্ধে কোনো অগ্রগতি আমরা সেখানে করতে পারিনি। সুতরাং আমরা ওখানে কিন্তু বলি যে সার্ভিসেস সেক্টরে জেনেভাতে আলোচনায় আমাদের ছিল যে সার্ভিসেস এটা তো 2011 সালে এটাকে ডাব্লিউটিওতে গৃহীত হয়। 2011 থেকে 15 পর্যন্ত কোনো ধরনের অগ্রগতি হয়নি এবং আমরা বলেছিলাম যে তাহলে উন্নত
বাংলাদেশে কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করলে এই সেবা খাতের বাজার সুবিধাটা আমরা পেতে পারবো, সেই জায়গাটাতে আমাদের বেশ কিছু দাবি ছিল। ডিক্লারেশনে কিন্তু সেটা সম্বন্ধে সুস্পষ্ট কিছু আসেনি। আমরা সেটার প্রেক্ষিতে বলেছি যে আমাদের যে দাবি এবং চাহিদা এবং প্রত্যাশা ছিল সেটার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ডিক্লারেশন হয় না। এইখানে বাংলাদেশের অর্জনকে খাটো করা হয়েছে বা বাংলাদেশে একক দায়িত্ব নিয়ে সব যে ডিক্লারেশন হয়েছে এটা দায়িত্ব নিয়েছে, এইভাবে চিন্তা করাটা আমার মনে হয় যে হবে। মিস্টার আসিফ ইব্রাহিম, আপনি সরকারি প্রতিনিধি দলে ছিলেন, যদি আপনি প্রাইভেট সেক্টরের একজন মানুষ, আপনার কাছে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেবটা কিরকম? আমরা ব্যবসায়ী প্রতিনিধি দল বরাবরই প্রথম থেকেই সরকারি প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন মিনিস্টেরিয়ালে অংশগ্রহণ করেছেন এবং এটা হয়তো আপনারা অনেকেই জানেন না যে দোহা যে রাউন্ডটা ছিল, সে রাউন্ডে ফাইনাল সিগনেটারি কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরের একজন নেতা করেছিলেন, কারণ সেই মুহূর্তে আমাদের যে মন্ত্রী ছিলেন এবং যে রাষ্ট্রদূত ছিলেন ওনাদের রাষ্ট্রীয় কাজে চলে যেতে হয়েছিল। So that sign was done by a very respected business leader of Bangladesh. So আমাদের ইনভলভমেন্ট প্রথম থেকে ছিল। এখন প্রাপ্তির কথাটা যখন আসছি, আমাদের প্রথমে চিন্তা করতে হবে যখন আমরা যে কোনো একটা WTO মিনিস্টারিয়ালে যাই, এটা সামগ্রিক ভাবে আলোচনাটা হয়। এখানে কোনো একটা ইন্ডিভিজুয়াল কান্ট্রির কিছু যে গেইনস এন্ড বেনিফিটস সেটা নিয়ে কিন্তু খুব একটা যে আশাব্যঞ্জক কিছু একটা আশা করা যায়, দ্যাট ইজ, আমি বলবো এই পর্যন্ত যে কয়টা মিনিস্ট্রিয়াল হয়েছে সেখান থেকে যদি আমরা দেখি তাহলে খুব একটা আশাব্যঞ্জক যে কিছু কোন দেশ পেয়েছে সেটা বলা যাবে না। তবে যেহেতু আমরা 48টি LDC দেশের কোঅর্ডিনেটর এবছরে ছিলাম এবং আমরা চেষ্টা করেছি আমাদের যে ইস্যুস গুলো, যেটা উনি বললেন যে যেটা উনি আশা করেছিলেন, বিশেষ করে DFQF এর ব্যাপারে যে আশা এক্সপেকটেশনটা ছিল, পার্টিকুলারলি আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেসের ব্যাপারে যে ইস্যুটা ছিল, সেটা আমরা চেষ্টা করেছি LDC দের সাথে নিয়ে করার জন্য। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে 48টা হয়েছে, আগে 46টা ছিল, আফগানিস্তান এবং লাইবেরিয়ার অ্যাক্সেশন হয়েছে। এদের মধ্যে কিন্তু বাংলাদেশেরই তৈরি পোশাক এক্সপোর্ট ইজ দি হাইয়েস্ট এবং আফ্রিকান যে সমস্ত দেশগুলো এই লিস্টে আছে তাদের কিন্তু তৈরি পোশাক অতটা এক্সপোর্ট হয় না মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এদের মধ্যে অনেকগুলো দেশে কিন্তু আগোয়ার আন্ডারে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আগোয়ার আন্ডারে অলরেডি তারা ডিউটি ফ্রি অ্যাক্সেস তারা পেয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সুতরাং তাদের
নিয়ে সামষ্টিকভাবে গিয়ে আমরা যে মুভ করে যে আমরা আশা করেছিলাম, সেটা আমরা হয়তো we could not achieve that goal. এই সমস্ত গোলগুলো আমাদের যদি করতে হয়, তাহলে আমাদের আই থিঙ্ক, যেহেতু এখন টিকফা আমাদের হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, এবং অতি সম্প্রতি আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের সিনিয়র সচিব উনি গিয়েছিলেন, আমাদের লেবার সচিব উনি গিয়েছিলেন, এবং আমাদের অর্থ সচিব বোধহয় ওখানে গিয়েছিলেন টিকফা আলোচনায়। সেখানে কিন্তু এখন একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে টু ডিসকাস দিস ইস্যু উইথ মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং ওভারঅল ইন দ্য WTO ফ্রেম অফ থিংস, আমাদের এক্সপেকটেশন লেভেলটা আমাদের মনে হয় আর একটু we must bring it down, because we have to think more going into bilateral negotiations, regional negotiations, এগুলোর দিকে আমাদের একটু ফোকাস করা উচিত। আমি আপনাকে বলি, এই মুহূর্তে আমি মনে করি আমাদের সবচেয়ে ওয়ারিসাম একটা জিনিস যেটা সামনে আসছে, সেটা হচ্ছে টিপিপি। কারণ টিপিপি যদি বাস্তবায়িত হয়, আপনারা জানেন যে আমরা বলছি বাংলাদেশ 2021 সালে বিজিএমইএ বলছে $50 বিলিয়ন আমরা তৈরি পোশাক রপ্তানি করব। আপনারা জানেন কিনা জানেন না, 2020 সালের মধ্যে কিন্তু ভিয়েতনামের একটা টার্গেট আছে $50 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করার জন্য। ভিয়েতনাম টিপিপির আওতায় যদি তারা 16.5% প্রেফারেন্স, তাদের আমাদের যে অ্যাডভান্টেজটা মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের সঙ্গে এখন মোটামুটি সেম। We enjoy the same, we pay the same amount of tariff, বাট টিপিপির কারণে 16.5% ট্যারিফ ভিয়েতনামের কমে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে। সুতরাং তাদের জন্য সেখানে তাদের তৈরি পোশাক নিয়ে প্রবেশ করার জন্য যে দরজাটা খুলে যাবে, সেই ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতামূলক সেরকম একটা প্রাইসিং যেখানে হচ্ছে, সেখানে আমরা টিকতে পারবো কিনা সেই সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ এখন আমরা সবসময় বলে আসছি, এই 50 বিলিয়ন করতে গেলে আমাদের চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি, হু ইজ দ্য নেক্সট অল্টারনেটিভ সোর্স আফটার চায়না। আপনারা সবাই জানেন যে চায়নায় তৈরি পোশাকের মূল্য ক্রমান্বয়ে বাড়বে, বিকজ তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বেড়ে যাচ্ছে, তাদের লেবার কস্ট ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। চায়নার এক্সপোর্ট টু দ্য গ্লোবাল RMG হচ্ছে প্রায় $140 বিলিয়ন কাছাকাছি, এবং তারপরে দ্বিতীয় যে বৃহত্তম আমরা এক সময় ছিলাম, আমাদের 26-27 বিলিয়ন ডলার। একটা বিশাল গ্যাপ আছে। এই যে $110 বিলিয়ন গ্যাপটা কোন দেশটা আগে পাবে? এখানে যদি ভিয়েতনাম একটা বেনিফিট পেয়ে যায়, তাহলে ন্যাচুরালি তারা এক ধাপ এগিয়ে যাবে। এছাড়া ভিয়েতনাম ছাড়াও আরো অনেক দেশ আছে যারা এই টিপিপি এর আওতায় তারা অ্যাডভান্টেজ পাবে। আমি মনে করি গোয়িং ইন দ্য ফিউচার আমাদেরকে এই ধরনের রিজিওনাল যে এগ্রিমেন্টস গুলো হচ্ছে, এগুলোতে আমাদের ফোকাস করতে হবে, পার্টিকুলারলি যেসব
ক্ষেত্রে আমাদের স্ট্রংগেস্ট, ন্যাচুরালি আমরা তো এখনো এক্সপোর্টের উপরে ভেরি মাচ ডিপেন্ডেন্ট, রপ্তানির উপর ডিপেন্ডেন্ট, এবং রেমিটেন্সেস ফ্রম অ্যাব্রড, এই দুইটা মেইন অ্যান্ড দি এগ্রিকালচারাল সাকসেস যেগুলো আমাদের হয়েছে। সুতরাং আমাদেরকে ওইভাবেই ফোকাস করা উচিত। আমাদের কোর স্ট্রেংথ যেগুলো, এখনো কিন্তু আমাদের কোর স্ট্রেংথ হচ্ছে এক্সপোর্ট, এখনো আমাদের কোর স্ট্রেংথ একটা প্রোডাক্টের। তো আপনার কাছে বিশ্ব বাণিজ্য সংস্থার এই মানে ডব্লিউটিও খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না? ডব্লিউটিও আমার কাছে গুরুত্বপূর্ণ সেটা আমি বলবো না, সেটা আমি বলি খুব বেশি প্রয়োজন। কিন্তু আমি বলছি যে ইন টার্মস অফ গেটিং থিংস ডান ফাস্টার, আমাদের জন্য যে সমস্ত জিনিসগুলো লিস্ট অফ প্রায়োরিটিতে আগে আমাদের করা উচিত, সেগুলো কিন্তু আমরা ডব্লিউটিও থেকে বাইল্যাটারাল এবং রিজিওনাল ফ্রেমওয়ার্কে আগে আদায় করা সম্ভব। ডক্টর রহমান, ধন্যবাদ আসিফ। বেশ কয়েকটি পয়েন্ট বললেন। একটি আমি বলতে চাই যে যারা নাকি অপেক্ষাকৃত দুর্বল অর্থনীতি, তাদের জন্য একটা রুল বেস সিস্টেম কিন্তু সবসময় একটা ভালো, এবং সেটা যদি আমরা ডব্লিউটিওর আন্ডারে যদি করতে পারি তাহলে অনেক ধরনের অব্লিগেশন গুলো আমাদেরকে নিতে হয় না। টিপিপিতে যদি আমি এখন যাই তাহলে লেবার স্ট্যান্ডার্ড থেকে শুরু করে তারপরে বিভিন্ন ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস থেকে শুরু করে বিভিন্ন অব্লিগেশন নিয়ে তারপর আমাদের ওখানে যেতে হবে। কিন্তু কোনো একটা সময় অল রুটস ম্যাটার বাংলাদেশের জন্য, কোনো একটা সময় আমাদের এই আলাপ আলোচনা করতে হবে। কিন্তু এখন যদি আমি ডিউটি ফ্রি কোটা ফ্রির কথাই বলি, যেটা আসিফ খুব সঙ্গতভাবেই বলেছেন, বাংলাদেশের জন্য তো এটা খুবই ইম্পর্টেন্ট। হংকং এ কিন্তু ডিসিশন হচ্ছে যে সব উন্নত দেশ 100% দেবে, যাদের অসুবিধা তারা 97% টেরিফ লাইন দিয়ে। ইউএস বলেছে যে তারা এই মুহূর্তে 100% দিতে পারবে না, 97%। আমরা দেখলাম যে 97%-এ হয়তো আমাদের রেডিমেড গার্মেন্টস বাদ পড়ে যেতে পারে। এই জন্য কিন্তু আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের ফর্মুলা দিয়ে আসছি। আসিফ ঠিকই বলেছেন যে আফ্রিকানদের সাথে আমাদের একটা দূরত্ব হচ্ছে, কারণ তারা আগুয়াতে পায়, সুতরাং সে কেন বাংলাদেশে। এখানেও আমরা আইডেন্টিফাই করেছি যে ওই সব টেরিফ লাইন যেখানে কিন্তু যদি বাংলাদেশকে শূন্য শুল্ক সুবিধা, আফ্রিকানদের কোনো অসুবিধা হবে না, এবং এরকম ট্যারিফ লাইন গুলো কিন্তু বের করা হয়েছে। আমরা বলেছি ডব্লিউটিও তোমরাই একটা স্টাডি করো সেক্রেটারিয়েটের পক্ষ থেকে, যে কোন ধরনের রেডিমেড গার্মেন্টসের ট্যারিফ লাইন যদি শূন্য শুল্ক আমেরিকা দেয়, আফ্রিকানদের কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু আমাদের স্টাডি করা আছে, ঠিক আছে, তোমরা করো। তো সেই দাবিটা কিন্তু এখনো রয়ে গেছে। এবং আপনি দেখবেন প্যারা 24 যে ডিক্লারেশনটা হয়েছে নাইরোবিতে, প্যারা 24-এ কিন্তু বলা হয়েছে যে ডিউটি ফ্রি কোটা ফ্রিটা কমার্শিয়ালি মিনিংফুল ওয়েতে যাতে বাস্তবায়িত, মানে এরকম যাতে বাস্তবায়িত না হয় যে 97% কোনো রেডিমেড গার্মেন্টস থাকলো না, তাহলে তো
আমার জন্য এটা কমার্শিয়ালি মিনিংফুল না। তো এই 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 জিনিসগুলো, তারপর ধরেন ট্রিপস, এটা এটা এখন 2015 ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত ছিল, এখন 2033 পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এটাও আমরা কিন্তু ডাব্লিউটিওর মধ্যে পেলাম। এবং ফার্মাসিউটিক্যালস জন্য আপনি জানেন এটা কত বড় একটা সুবিধা। এবং বাংলাদেশ আগামী হয়তো আমাদের 2024 সালের মধ্যে আমাদের হিসাব অনুযায়ী এলডিসি থাকবে। এই 2024 পর্যন্ত আর আমাদের 10 বছর আছে। আমরা যদি এই সুবিধাটা নিতে পারি ট্রিপসের, তাহলে কিন্তু লাইসেন্সিং, প্যাটেন্টিং ইত্যাদি ছাড়া তা আমরা প্রথম 15 বছর এটার সুবিধা যথেষ্ট মাত্রায় নিতে পারি না। এখন একটা কিন্তু উইন্ডো আছে। সুতরাং আমার মনে হয় যে সব রুটে আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। এবং ডাব্লিউটির সিদ্ধান্ত এখন যেভাবে যাচ্ছে, অনেকেই কিন্তু অনেক উন্নত দেশ তারা দেখছে যে সব সমঝোতা, যে সিঙ্গেল আন্ডারটেকিং বলে, হ্যাঁ, নাথিং ইজ এগ্রিড আনলেস এভরিথিং ইজ এগ্রিড, এই যে সিঙ্গেল আন্ডারটেকিং, এই প্রিন্সিপাল থেকে তারা দূরে সরে যেতে চাচ্ছে। তারা যেটা বলতেছে আমরা কয়েকজন মিলে করব, ওইটা যদি পৃথিবীর সব বেশিরভাগ বাণিজ্যই যদি আমাদের মধ্যে হয়ে যায়, তাহলে তোমাদেরকে এটা মানতে হবে। তো এই ধরনের বিভিন্ন কমার্স মিনিস্টার আরেকটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে তাদের একটা অ্যাপ্রোচ হচ্ছে যে পেছনে যা হয়েছে সেগুলো বাদ দিয়ে ফ্রেশ স্টার্ট, ফ্রেশ স্টার্ট করার জন্য তারা ডিক্লারেশনের মধ্যে তারা স্পষ্টভাবে বলেছেন, কেউ কেউ চাচ্ছেন দোহা রাউন্ড শেষ করতে, কেউ কেউ চাচ্ছেন যে না, যা হয়েছে এটুকু হয়েছে, তারপর আমরা নতুন ভাবে শুরু করব। কিন্তু আমাদের যেটা দাবি সেটা হলো যে 2001 সালে দোহা রাউন্ড কিন্তু শুরু হয়েছিল এবং ওটাকে বলা হচ্ছিল দোহা ডেভেলপমেন্ট রাউন্ড। এখন যারা মাঝখানে ডেভেলপমেন্ট কথাটাকে বাদ দিয়ে এখন নতুন ভাবে আবার শুরু করতে চাচ্ছেন, তাদের যে উদ্দেশ্য খুব একটা মহৎ না। তারা যেটা চাচ্ছেন যে এই পর্যন্ত যা হয়েছে তারপর আমরা নতুন ভাবে শুরু করব, ওই যে প্লুরিল্যাটারাল বলে, অর্থাৎ আমরা কয়েকজন মিলে একটা সিদ্ধান্ত নিলাম, তোমাদেরকে এটা মেনে নিতে হবে। এবং ডাব্লিউটির যে প্রিন্সিপাল সিঙ্গেল আন্ডারটেকিং যেটা বললাম, এটা থেকে তারা দূরে সরে যেতে চাচ্ছেন। সুতরাং আমাদের কিন্তু চেষ্টা রাখতে হবে স্বল্পোন্নত যেসব দেশগুলো আমরা ডাব্লিউটিওতে আছি এবং বাংলাদেশের তো একটা বড় ভূমিকা আছে, এই চাপগুলোকে অব্যাহত রাখা। এবং মাননীয় মন্ত্রীর সাথে কিন্তু আমার মনে হয় যে আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে একটা হয়তো বা পার্থক্য আছে। কারণ যা আমরা পেয়েছি এবং যা পাইনি এগুলো তো হলো ফ্যাক্ট। এটা নিয়ে তো মানে ডিউটি ফ্রিতে পাইনি, সার্ভিসেস ওয়েবারে যেগুলো আমাদের সমস্যা ছিল সেগুলো সম্বন্ধে কিছু বলা হয় নাই ইত্যাদি। বা এইড ফর ট্রেডে প্লেজ করা হয়েছে হলো মাত্র $90 মিলিয়ন। আমাদের একটা প্রত্যাশা ছিল যে সেখানে ইআইএফ এর 280 মিলিয়ন থেকে 320 মিলিয়ন ডলারের একটা আমাদের একটা অনুরোধ ছিল। তো এগুলো তো হলো ফ্যাক্ট। দৃষ্টিভঙ্গির পার্থক্যটা হলো যে
আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে দাবি দাওয়া গুলো আছে, সেই দাবি দাওয়া গুলোকে আমাদের কিন্তু অব্যাহত রাখতে হবে এবং সেই দাবি দাওয়া গুলোর অনেক কিছুই কিন্তু পূরণ হয় না। দোহা ডেভেলপমেন্ট রাউন্ডের 2001-এর যে এজেন্ডা, এই এজেন্ডার অনেক কিছুই কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। সেটা না করে আবার নতুন যারা করতে যাচ্ছেন, আমাদের অবশ্যই সেখানে আমাদের একটা প্রতিরোধ থাকা উচিত। স্বল্পোন্নত দেশগুলি কেবলমাত্র না, ওই আমার মনে হয় উন্নয়নশীল দেশেরও বেশিরভাগের পক্ষ থেকে সেখানে একটা রেজিস্ট্যান্স থাকবে এবং আমরা চাইবো দোহা রাউন্ডের যে এম্বিশাস যে এজেন্ডা ছিল, এই এজেন্ডাকে বাস্তবায়ন করে নতুন রাউন্ড শুরু হোক। এবং আরেকটা কথা আমি বলবো, এখানে মন্ত্রীরা একত্রিত হয়েছিলেন। এলডিসি 4, যেটা নাকি প্রতি 10 বছর পর পর লিস্ট ডেভেলপ কান্ট্রির জন্য হয়, সেখানে কিন্তু মানে তাদের সরকার প্রধানরা একত্রিত হয়েছিল এসডিজিতে 25শে সেপ্টেম্বর 2015, যেখানে নাকি এসডিজি গুলো এন্ডোর্স করা হলো, অ্যাডপ্ট করা হলো। সেখানে কিন্তু সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা একত্রিত হয়েছেন। তারা বলেছেন যে ডাব্লিউটিও এবং দোহা রাউন্ডকে স্বল্পোন্নত দেশের উন্নয়নের জন্য সেটাকে তাকে কার্যকর করতে হবে। তাদের এটাকে তো আমাদের সম্মান করতে হবে এবং কিভাবে তাদের সেই 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 যে সিদ্ধান্ত, সেটা ডাব্লিউটিও এবং দোহা রাউন্ডের মধ্য দিয়ে আমরা পেতে পারি, সেই জায়গাটাতে আমাদের তো ফাইটটা অব্যাহত রাখতে হবে, ছেড়ে দিলে তো চলবে। আর যেটি কমার্স আমি আসি আপনার কাছে, যে উনি যেটি বলছেন যে উৎসবিধি শিথিলের সিদ্ধান্তটাই হচ্ছে সবচেয়ে বড় অর্জন তিনি মনে করেন, এই জায়গায় কতটা? হ্যাঁ, এটা একটা বড় অর্জন। অবশ্যই ওখানে রুলস অফ অরিজিনের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো যে যে প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস মার্কেটের যে বাজার সুবিধা, যেটা নাকি আমরা ডাব্লিউটিওতে পাবো, সেটা 97% হোক আর 100% হোক, সেখানে রুলস অফ অরিজিনে 25% ডোমেস্টিক ভ্যালু এডিশন হলেই চলবে। এবং আরেকটা হলো যে যদি এই এলডিসি গুলো কোনো একটা আঞ্চলিক একটা জোটের, যেমন আমরা সাপ্তাহে তার সদস্য হয়ে থাকি, তাহলে সেখান থেকে আনলেও এটা হিসাবের মধ্যে করা হবে এবং ডকুমেন্টেশনের ক্ষেত্রে উন্নত দেশগুলি এটাকে কোন ধরনের যে এটা কঠিন করে ফেললো ডকুমেন্টেশন এইটা প্রাপ্তির জন্য, সেটা তারা করবে না। এই 3টা সিদ্ধান্ত হয়েছে। তবে এই সিদ্ধান্তটা কিন্তু জেনেভাতে আলাপ আলোচনা এবং সেখানে আমাদের বাংলাদেশের মিশন, আমাদের মন্ত্রীও কয়েকবার গিয়েছেন, সেই আলোচনাটা সেখানে হয়েছে, সিদ্ধান্ত সেখানে হয়েছে। এটা একটা বড় প্রাপ্তি। আমাদের প্রশ্ন ছিল যে যেই সিদ্ধান্তগুলি জেনেভাতে ট্রেড অফিসিয়ালরা করতে পারেননি, যেটা নাইরোবিতে এসে ট্রেড অফিসিয়ালদের যারা নাকি মন্ত্রী মহোদয়, তারা আলোচনার মাধ্যমে করতে পারবেন, সেই অগ্রসরটা করা হয়নি। এইটাই ছিল আমাদের আপত্তি।
মিস্টার আসিফ? না, যেটা আমি বলছিলাম যে যেদিন উদ্বোধনী অনুষ্ঠান হলো সেদিন তো আমরা ওখানে ছিলাম এবং ওখানে অনেকগুলো দেশেরই বাণিজ্য মন্ত্রীরা এবং শিল্পমন্ত্রী ওনারা বক্তব্য দিয়েছেন এবং জেনারেলি প্রথমেই থেকে যে তাদের বক্তব্য থেকে যে জিনিসটা আমরা বুঝতে পেরেছি যে দোহা ডেভেলপমেন্ট রাউন্ডের পরে যে উৎসাহটা ছিল সবার মধ্যে, যে ডাব্লিউটিও যে এই এটার মাধ্যমে যে ডেলিভারি পাবে এই দেশগুলো, তাদের সবার মধ্যে আমরা একটা হতাশাব্যঞ্জক একটা ভাষা আমরা দেখতে পেয়েছি। সে কারণেই আমি বললাম যে হোয়াট হ্যাভ রিয়েলি we been able to achieve, আমরা কি অ্যাচিভ করতে পেরেছি। তো এখন যেহেতু আপনি বললেন যে একদিক থেকে there is an interest যে এটাকে সব বন্ধ করে দিয়ে নতুন করে শুরু করা হোক, আরেক দিক থেকে বলা হচ্ছে না let us continue with our efforts। হ্যাঁ, I agree with মুস্তাফিজ ভাই, আমাদের সব লেভেলেই প্রচেষ্টা থাকা উচিত। বাট আপনি যদি বলেন আজকে থেকে 10 বছরের পরে যতদিন আমরা এলডিসি থাকবো, এর ভেতরে আপনি যদি বলেন যে থ্রু ডাব্লিউটিও আমরা ইউএস ডিউটি ফ্রি কোটা ফ্রি পাবো না থ্রু বাইল্যাটারাল পাবো কিংবা অন্য কোনো মেকানিজম পাবো, আমি কিন্তু পার্সোনালি মনে করি যে আমরা ওখান থেকে খুব একটা পাবো না। তবে in terms of সার্ভিসেস এর ক্ষেত্রে যে যে জিনিসটা হয়েছে আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মিটিংটা এই মিটিংটা কিন্তু হয়েছে 5ই ফেব্রুয়ারি 2015-তে, একটা হাই লেভেল মিটিং হয়েছিল এবং সেখানে বেশ কিছু এগ্রিমেন্ট হয়েছে। আমাদের দেশের যেহেতু আমি প্রথমেই বলেছি যে রেমিটেন্সেস ফ্রম অ্যাব্রড আমাদের দেশে অলমোস্ট প্রায় 1 কোটির মতো কাছাকাছি প্রায় এখন যারা বৈধ এবং অবৈধভাবে যারা আছে, সেখানে আলটিমেটলি প্রফেশনালস যারা আছে তাদের ক্ষেত্রে এই সার্ভিসেস ওয়েভারটা বেশ কিছু সুবিধা পাবে। তাদের ভিসা ওয়েভারের ক্ষেত্রে ভিসা কস্টের ব্যাপারে, কোয়ালিফিকেশনস এর ব্যাপারে বিবেচনায় এই সমস্ত এলডিসি থেকে যে সমস্ত প্রতিনিধিরা যাবে সেই ক্ষেত্রে কিছু সুবিধা আমরা কিন্তু আবার খুব বেশি না বাংলাদেশের ক্ষেত্রে, আপাতত বিবেচনা নেই। আপাতত বেশি না, এখন মেইনলি হচ্ছে লো স্কিল, কিন্তু আলটিমেটলি যদি আমরা স্কিল ডেভেলপমেন্ট দিয়ে ওগুলো যাই সেখান থেকে আমরা কিছু সুবিধা পেতে পারবো। আলটিমেট বেনিফিটটা যেটা ওই আপনি যেটা বললেন মুস্তাফিজ যেটা ভাই যেটা বললেন ওই যে রিল্যাক্সেশন অফ রুলস অফ অরিজিন, আমি মনে করি দ্যাট হ্যাজ বিন আ সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট বিকজ এখন পর্যন্ত আমরা বিশেষ করে আমাদের রপ্তানি খাতে নিট শিল্প বাদে অন্য যে সমস্ত শিল্প আছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এখনো প্রচুর পরিমাণে র মেটেরিয়াল আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি
যতক্ষণ না পর্যন্ত আমাদের সক্ষমতা বাড়বে এই সমস্ত ম্যাটেরিয়াল তৈরি করার জন্য, ততক্ষণ পর্যন্ত 2030 সাল পর্যন্ত সেবা খাতে ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, মানে উৎস বিদেশি শিথিলের কারণে। হ্যাঁ, তো বাংলাদেশ ক্ষেত্রে কি সুবিধা পাবে বলে মনে করেন আপনি? বাংলাদেশের কি রুলস অফ অরিজিন, জি, রুলস অফ অরিজিনে যেটা সুবিধা পাবে যে জিনিসটা আমি আপনাকে বললাম, ইন টার্মস অফ র মেটেরিয়াল আমাদের বেশ কিছু ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। হ্যাঁ, সেখানে মানে আগে যেটা জিএসপি সময় কিন্তু যখন ইউরোপিয়ান ইউনিয়ন জিএসপি নিয়ে বেশ কিছু আলোচনা হলো, প্রথমে ওইটা ছিল বোধহয় অন সার্টেন অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি, পরে ওটাকে ভ্যালু এডিশন করা হলো এবং তখন কমপ্লিকেশনসটা বাড়লো যে ভ্যালু এডিশন মানে কি, মানে যে আমাকে আমি আমি দেশীয় মূল্য মূল্য সংযোজন, হ্যাঁ, দেশীয় মূল্য সংযোজন কি পরিমাণে হবে সেটা যেহেতু আমাদের সেই দক্ষতা আমাদের নেই, বিদেশ থেকে র মেটেরিয়াল ইম্পোর্ট করেও যদি আমরা এক্সপোর্ট করি সেখানে সেই সুবিধাটা আমরা পাবো। দ্যাট ইজ দি অ্যাডভান্টেজ, দ্যাট ইজ দি মেইন অ্যাডভান্টেজ। 75% মতো 75% পর্যন্ত আমরা এখন যে ফাইনাল যে প্রোডাক্ট তার তার সেটা আমরা বাইরে থেকে আনতে পারবো, এই সিদ্ধান্তটি হয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে যেখানে নাকি ভ্যালু এডিশন না, ওই চেঞ্জ অফ ট্যারিফ হেডিং বলে, যে আমি এই কলমটা আনলাম, হয়তো ম্যাটেরিয়াল গুলো আনলাম, কিন্তু জাস্ট এই ক্যাপটা বাংলাদেশে লাগাবো, তো সেটার ক্ষেত্রে ওয়ান স্টেজ ট্রান্সফরমেশন, এক স্টেজ ট্রান্সফরমেশন করলেই হবে। এটা একটা বড় অর্জন। আমি আসিফের সাথে একমত, যেটা বললাম যে জেনেভাতে আলাপ আলোচনায় সেটা হয়েছে। আসলে খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে সার্ভিসেস সেক্টরে, সার্ভিসেস সেক্টর অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন সার্ভিসেস সেক্টরের ওয়েবারটা 2026 থেকে 2030 পর্যন্ত করা হয়েছে। কেন করা হয়েছে? তার কারণ সার্ভিসেস সেক্টরের এই এগ্রিমেন্টটা হয়েছিল হলো 2011-তে। 2011 থেকে 2015 পর্যন্ত কিছুই কিন্তু সেখানে কমপ্লিট হয় নাই। একটা সিগন্যালিং কনফারেন্স হয়েছে ফেব্রুয়ারি 2015-এ, যেখানে নাকি তারা বলেছে, আমরা এর আগে বলেছিলাম আমাদের রিকোয়েস্ট লিস্টটা কি, আমরা কি কি চাই। এর এগেইনস্টে তারা ফেব্রুয়ারিতে 24টা দেশ তারা বলেছে যে তারা অফার কি দিবে। এখন রিকোয়েস্ট এবং অফার লিস্টের মধ্যে আমরা দেখলাম যে আমাদের রিকোয়েস্ট লিস্ট যেরকম এম্বিশাস ছিল, অফার লিস্ট কিন্তু ওরকম না। এবং প্রকৃতপক্ষে ওই যে অ্যাক্রিডিটেশন, সার্টিফিকেশন, ভিসা রিজিম ইয়ে করা, আমাদের দেশে তো সার্ভিসেস সেক্টর হলো জিডিপির 50%, গ্লোবালি সার্ভিসেস এক্সপোর্টের মাত্র 0.7% এলডিসি করে। বড় একটা সুবিধা ছিল। কিন্তু 2011 থেকে 2015 পর্যন্ত কংক্রিট কোন স্টেপ না নেওয়ায় আমরা তখন দাবি করেছি যে এই 4 বছর তো আমার লস হয়ে গেল, তাহলে 2026 পর্যন্ত ছিল, এটাকে বাড়াও। তখন এটাকে 2030 করা হলো। দেখেন
কথাটা হলো যে ওইটার একটা স্বীকৃতি যে কিছু করা হয়নি। দ্বিতীয়ত যেটা বলতে চাই, সার্ভিস সেক্টরে এটা তো অনেকটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে। ইনফ্যাক্ট আমার খেয়াল আছে যে 2007-08 যখন এই আলোচনাটা শুরু হয় অনেক রেজিস্ট্যান্স ছিল। ডক্টর দেবপ্রিয় তখন আমাদের মিশনে ছিলেন এবং ইউএস এর সাথে কি ধরনের শক্ত আলাপ আলোচনা তিনি করেছেন আমি সেটা জানি। এবং তারপর নরওয়ে আসলো এবং তারা একটা ফর্মুলা দিল, হ্যাঁ সেই ফর্মুলাতে এই সার্ভিসেস সেক্টরটা তখন এটা মানা হলো এবং পরে 2011-তে এসে এটাকে অ্যাডপ্ট করা হলো ডাব্লিউটিওতে। শুধু বড় একটা কিন্তু এটা আমাদের সুযোগ আছে, আমি আসিফের সাথে খুবই একমত। কিন্তু এইটাকে বাস্তবায়ন করার জন্য যে ধরনের আমরা চেয়েছিলাম যে ডেভেলপ কান্ট্রিতে প্রতিবন্ধকতাগুলো উইথড্র করা, এই যে অ্যাক্রিডিটেশন, সার্টিফিকেশন, এগুলো সমস্যা হবে না আমরা যদি ওই সার্ভিস সেক্টরের মার্কেটে বাড়তি সুবিধা নিয়ে যদি যেতে চাই, তাই না? ভিসা রিজিম, তারপরে আপনার মোড 4 যেটা আপনি বললেন খুব রাইটলি যে এই যে মুভমেন্ট অফ ন্যাচারাল পারসন যেটা বলে, এখন সার্ভিসেস সেক্টরে আপনি যখন নাকি যদি উন্মুক্ত করে আপনি কিন্তু কমার্শিয়াল প্রেজেন্স লাগবে। আপনি একটা ট্রান্সপোর্ট সার্ভিস নিউ ইয়র্ক শহরে দিতে চান, আপনাকে সুবিধা দেওয়া হবে, কিন্তু আপনাকে কিন্তু কোম্পানিটা ওখানে খুলতে হবে। তার মানে শুধু মোড 4 না, মোড 3 কমার্শিয়াল প্রেজেন্স, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা অনেক দাবি দেওয়া করেছি। কেবলমাত্র যেটা দেওয়া হলো সেটা হলো যে 2026 থেকে এটাকে আমরা সম্প্রসারিত করে 2030 পর্যন্ত করলাম। গুড, অ্যাজ এ ফার্স্ট স্টেপ। কিন্তু এটাকে বাস্তবায়িত করতে হলে যে ধরনের ওই যে নন ট্যারিফ ব্যারিয়ার, বিভিন্ন ধরনের যে এগুলোকে যে উইথড্র করা, সেই জায়গাটাতে কিন্তু আলাপ আলোচনা অগ্রসর হয়নি। আমরা আশা করেছিলাম যে ডিক্লারেশনে এইটা সম্বন্ধে একটা সুস্পষ্ট বক্তব্য থাকবে যে তারা ডেভেলপ কান্ট্রিগুলো যারা সার্ভিস সেক্টরে মার্কেট অ্যাক্সেস দিবে বলেছে, তারা কি কি প্রক্রিয়ায় এই যে প্রতিবন্ধকতাগুলি তাদের দেশে আছে এগুলোকে তারা কমাবে, সেই আলাপ আলোচনাটা আমি এর সঙ্গে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে আমার মনে হয় সার্ভিস ছাড়াও I think the most significant achievement বোধহয় টিপসের এক্সটেনশন আমাদের জন্য, কারণ যে আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরটা একটা উদীয়মান শিল্প এবং বেশ কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফ্যাক্টরিজ আমাদের আছে এবং যেহেতু আমরা এক্সটেনশনটা পেলাম এলডিসি ফ্রেমওয়ার্কে কিন্তু পেলাম, আমাদের কম্পিটিটিভ যে সমস্ত অন্যান্য এলডিসি কান্ট্রিজ গুলো আছে তারা কিন্তু দে আর নট দ্যাট মাচ অ্যাডভান্স ইন দ্য ফার্মাসিউটিক্যাল সেক্টর। সুতরাং এই সুবিধাটা যদি আমরা নিতে পারি as an alternative export basket, pharmaceutical can play a very important role through this extension. গার্মেন্টস এর ক্ষেত্রে কি হবে? গার্মেন্টস এর ক্ষেত্রে দেখুন ভাই, গার্মেন্টস এর একটা তো ইমেজের ক্রাইসিস আছে। গার্মেন্টস এর ক্ষেত্রে আমি আপনাকে বলি, আমরা এই যে ইউএসডিএ
ফ্রি অ্যাক্সেস নিয়ে অনেক কথা, আজকে থেকে তো হচ্ছে না। বিজিএমইএ আমরা অ্যাসোসিয়েশন থেকে এক সময় ছিল আমরা লবিস্ট অ্যাপয়েন্ট করেছি। আমরা আমাদের এই দেশের বিভিন্ন যারা ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড অ্যাম্বাসেডার্স তাদেরকে আমরা ব্যবহার করার চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। কিন্তু যখনই আমরা ডিএফটিএফ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলতে যাই, তখনই তারা বেশ কিছু ইস্যু টেবিলে নিয়ে আসেন। তখন তারা ওয়ার্কার্স রাইট ইস্যু টেবিলে নিয়ে আসেন, সাস্টেইনেবিলিটি ইস্যু তারা টেবিলে নিয়ে আসেন, ইনভেস্টমেন্ট, বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে তারা কথা বলা আরম্ভ করেন, রেসপন্সিবল বিজনেস কন্ডাক্ট নিয়ে তারা কথা বলা আরম্ভ করেন। সেই আমার কথা হচ্ছে যে it has to be a level playing field for everybody. আমার কেন যেন মনে হয় যে আরেকটা জিনিস আমি ঢুকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে আসলে কমার্স মিনিস্টারের সঙ্গে যখন আমি অনুষ্ঠানে কথা বলছিলাম, ওনার কথা মনে হচ্ছে এই ধরনের ফোরামে বা সব জায়গায় সমস্যা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা বা সম্পর্কের একটা সমস্যা, বাকি সবাই ঠিকঠাক আছে। আপনিও বলবেন এই বিষয়ে? না, আমি পুরোপুরি ওনার সঙ্গে একমত। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাইল্যাটারাল নেগোসিয়েশনের ক্ষেত্রে আমাদের যে পরিমাণ সাফল্য আমাদের অর্জন করা উচিত ছিল, আমরা কোনো ক্রমেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে থ্রু মাল্টিল্যাটারাল বলেন, থ্রু বাইল্যাটারাল বলেন, আমরা সেটা করতে পারিনি। আমরা তো আমাদের এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার জন্য যে আনুষ্ঠানিক একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট দরকার, সেই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট নিয়ে তো আমরা অনেকদিন বসেছিলাম। আমি যখন ডিসিসিআই প্রেসিডেন্ট ছিলাম 11 সালে, এখানে যে রাষ্ট্রদূত ছিলেন ড্যান মোজেনা, উনি আমাকে সঙ্গে কনস্ট্যান্ট এটা আমাকে হ্যামার করেছেন, এবং এটার জন্য আমি বেশ কয়েকটা সেমিনার আমরা ঢাকা চেম্বারে তখন করেছি যে লেট আস গেট দ্য ফ্রেমওয়ার্ক সাইন। এখন অ্যাটলিস্ট একটা ফ্রেমওয়ার্ক হয়েছে যেটার মাধ্যমে আমরা কথা বলতে পারি এই বিষয় নিয়ে। সুতরাং হোপফুলি আমি মনে করি থ্রু দিস টিকফা উই ক্যান গো ফরওয়ার্ড। আরেকটা সাজেশন, আমি জানি না জিল্লুর ভাই আমার সঙ্গে একমত হবেন, মুস্তাফিজ ভাই একমত হবেন কিনা, ইউএস এর সঙ্গে যখনই বায়োল্যাটারাল নেগোসিয়েশন করা যায়, তখন অবভিয়াসলি পলিটিক্যাল অ্যাঙ্গেল হয়তো কিছুটা ইনফ্লুয়েন্স করে কথাবার্তাগুলো, তবে ট্রেড অ্যাঙ্গেলে কিন্তু অনেক সময় কথা বলা যায়। সে ফর এক্সাম্পল, আমরা প্রচুর পরিমাণে আমরা কটন আমদানি করি না, আমরা একটা বেশ, যেহেতু আমাদের তুলনা নেই, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যদি আমরা তুলো আমদানি করি এবং সেটাকে কনভার্ট করে তৈরি পোশাক করে যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করি, সেরকম একটা প্রপোজাল হয়তো আমরা টিকফার শুরুতে দিতে পারি। আগে চেষ্টা করা হচ্ছে, তখন কোনো ফ্রেমওয়ার্ক ছিল না। কটন লবিকে সঙ্গে নিয়ে যদি এই প্রপোজালটা আমরা দিতে পারি, মেবি উই ক্যান গেট
some results out of that thing. আরেকটা জিনিস, সেটা কিন্তু খুব ওয়ারিসাম, এটা মুস্তাফিজ ভাই বলবেন, এই যে আফ্রিকার এলডিসির ক্ষেত্রে আগে উন্নত দেশের তুলার যারা বাংলাদেশে তুলা তাদের তুলা রপ্তানি করত, যে সমস্ত দেশ থেকে আমরা তুলা আনতাম, সেই সমস্ত দেশের উপরে বিভিন্ন যে ধরনের সাবসিডিজ গুলো ছিল সেগুলো কিন্তু এই আলোচনায় কিছুটা কমে এসছে। যে কারণ আফ্রিকার কটন প্রডিউসিং কান্ট্রিজ এর উপর একটা সাপোর্ট দেওয়ার জন্য, তার মানে যে সমস্ত দেশ থেকে আমরা তুলা আনবো সেই তুলা কিন্তু আমাদের জন্য এখন মোর এক্সপেন্সিভ হয়ে যাবে। সুতরাং মেবি উইল হ্যাভ টু ফোকাস অন ইম্পোর্টিং আফ্রিকান কটন এন্ড ডেভেলপিং স্কিলস এন্ড ক্যাপাসিটি, অথবা আমাদের ওই দেশে গিয়ে কিছু জমি টমি কিনে তুলা চাষ করার কিছু একটা চিন্তা ভাবনা আমাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ। আমার মনে হয় যে আজকে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে ট্রিপসের যেটা নাকি এক্সটেনশন হয়েছে 2033 পর্যন্ত, 17 বছরের, খুবই গুরুত্বপূর্ণ এবং ফার্মাসিউটিক্যালসকে কম্পিটিটিভ করার ক্ষেত্রে বোথ ডোমেস্টিক মার্কেটে এবং এক্সপোর্ট পটেনশিয়াল যদি আমরা অপরচুনিটি ধরি সেটার প্রেক্ষিতে, এটা কিন্তু 2001 সালে দোহা ডিক্লারেশন অন পাবলিক হেলথ এন্ড ফার্মাসিউটিক্যালস ওটাতে দেয়া ছিল, এটা 15 বছরের জন্য ছিল। কথাটা হলো যে আমরা এই ধরনের যে সুযোগগুলো দেয়া হয় সেগুলোর জন্য কৌশলগত বিভিন্ন পদক্ষেপ নিতে পারছি কিনা এবং সেটা সুবিধা নিতে পারছি কিনা। 15 বছর কিন্তু এটা ছিল। আমাদের বিভিন্ন স্পেশাল ইকোনমিক জোন করে বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে এই সুবিধাগুলি কিন্তু আমাদের যে উদ্যোক্তা আছেন তাদেরকে কিন্তু দেওয়ার একটা প্রয়োজন ছিল। সেই জায়গাটাতে আমার মনে হয় যে বেশ দুর্বলতা রয়ে গেছে। আমাদের এপিআই পার্ক ইত্যাদি অনেক অনেক বিলম্বিত, তো সেইটা আমাদের দরকার হবে। আমরা 50-60 মিলিয়ন ডলারের মতো এক্সপোর্ট করছি। গ্লোবাল মার্কেট অফ ফার্মাসিউটিক্যালস ইজ $560 বিলিয়ন। এটা আরেকটা রেডিমেড গার্মেন্টস এর মতো, কারণ ওষুধ তো সবারই প্রয়োজন হয়। তো সেই জায়গাটাতে আমরা 110টা দেশের মধ্যে করছি, কিন্তু এটা টোটাল অ্যামাউন্ট কিন্তু এখন অনেক কম, অনেক কম। এইখানে একটা বড় সুবিধা আছে। আমরা যদি আর 10 বছরের মতো এলডিসি যদি আমরা যদি থাকি তাহলে আমরা 10 বছরের জন্য এটা পাবো। এই সুযোগটা একটু উইন্ডো অফ অপরচুনিটি, এটা আমাদেরকে কৌশলগতভাবে কাজে লাগাতে হবে। দ্বিতীয় যেটা সেটা হলো যে আফ্রিকা যে দেশ কটনের কথা বললেন, খুবই রাইট। সেখানে বেনিন, বুরকিনা ফাসো এবং চাদ এবং মালি, এই 4টা দেশ তারা কটন এক্সপোর্ট করে এবং তারা একটা সিদ্ধান্ত এবার হয়েছে যে কটনের উপরে যে এক্সপোর্ট সাবসিডি এটা উন্নত দেশগুলি তুলে দিবে। তো তারা এই সাবসিডি দিয়ে আন্তর্জাতিক বাজারে কম মূল্যে রপ্তানি করতে পারে, তো কটনের দাম বাড়তে পারে। সুতরাং সেদিক থেকে আমাদের
কিন্তু সবসময় বলতাম যে কটন ভার্সেস ডিউটি ফ্রি, যে আমরা তোমরা আমাদেরকে ডিউটি ফ্রি কোটা ফ্রিতে সাপোর্ট দাও, আমরা তোমাদেরকে কটনের সাপোর্ট দেবো। তো কটনের তাদের হয়ে গেছে, ডিউটি ফ্রি কোটা ফ্রিতে তাদের সাপোর্ট আমরা পাইনি জেনেভার আলোচনা। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদিও বলে যে আফ্রিকানদের অসুবিধা হবে এবং সেই জন্য তারা হয়তো ডিউটি ফ্রিতে দিতে পারে না, কিন্তু আমার মনে হয় কি যে ডাব্লিউটিও হলো যে যেখানে নাকি আপনি একটা নন রেসিপ্রোকাল বেসিসে লাস্টিং ভাবে এই শূন্য শুল্ক সুবিধাটা পেতে পারেন। দ্বিপাক্ষিক ভাবে আমাদের আলোচনা চালাতে হবে এবং বাংলাদেশ 2024 পরে তো এই সুযোগ পাবে না, কিন্তু এখন যে উইন্ডোটা আছে আর কি, কারণ ডাব্লিউটিওতে যখন হয় তখন এই যে জিএসপি দিল উইথড্র করে ফেললো, তাই না? তো এই জিনিসটা ডাব্লিউটিওতে করা যাবে না। সুতরাং এটা দ্বিপাক্ষিক ভাবে সেটার একটা মানে রক্ষা কবচ যেটা থাকে না, সেটা ডাব্লিউটিওতে হলে মাল্টিল্যাটারালি হলে সেটা থাকে। আরেকটা যেটা সেটা হলো যে এটা ঠিক যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের অন্যান্য যেসব টিকফা আছে, যেটা আছে ঠিকই বলছেন, আমরা টিকফার যে আলোচনা করবো, এটা খেয়াল রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে মার্কিন কংগ্রেসে এশিয়া প্যাসিফিক যে 15টি এলডিসি পায় না, তাদের জন্য বেশ কয়েকবার বিল উঠেছিল এবং সে আলোচনাও বেশ অগ্রসর হয়েছিল, কিন্তু ওই ক্রিটিক্যাল মাসটা আমরা করতে পারি। এগুলোতেও আমাদের এখন কিন্তু চেষ্টা করতে হবে। সুতরাং সব রাস্তায় আমাদেরকে খেয়াল করতে হবে। আমাদের কোনটা হয়তো আমাদের ফার্স্ট বেস্ট অপশন ডাব্লিউটিওটা, যদি না হয় সেকেন্ড বেস্ট অপশন, থার্ড বেস্ট অপশন আমাদের তৈরি পোশাক খাতে আমি মানে আজকে বলছিলেন যে এখান থেকে কি সুবিধা বা সমস্যাগুলো এখন কি তৈরি পোশাক খাতে তো এখন মানে ডাব্লিউটিওতে তো যে এখন যেটা নাকি প্যারা 24 বলা হয়েছে যে কমার্শিয়ালি মিনিংফুল ওয়েতে যাতে হয়, তবে আমি খুব সেখানে আশাব্যঞ্জক তেমন কিছু দেখি না। তৈরি পোশাকের যেটা আমাদের সক্ষমতা বৃদ্ধি করে, আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়িয়ে আমাদেরকে এটা করতে হবে এবং সক্ষমতা বৃদ্ধির জন্য আপনি কোন কোন জায়গায় আমার মনে হয় যে সক্ষমতা বৃদ্ধির সবচেয়ে তো বড় যেটা সেটা হলো যে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস, যেটা নাকি আমাদের এখন তো ওয়েজ বাড়ছে, আমাদের বাংলাদেশের কস্ট অফ ডুইং বিজনেস ওয়ার্ল্ডের মধ্যে আমরা সেই সুযোগকে বেশ অনেক নিচের দিকে আছে। আমাদের অবকাঠামোগত সুবিধা, এন্টারপ্রেনারদের গ্যাস পাওয়া, ইলেকট্রিসিটি পাওয়া, সাশ্রয়ী মূল্যে পাওয়া, এই জায়গাগুলিতে আছে। আরেকটা যেটা সেটা হলো স্কিল আপগ্রেডেশন। এখন কিন্তু রানা প্লাজার পরে আমাদের রেডিমেড গার্মেন্টসে বড় ধরনের একটা পরিবর্তন কিন্তু যাচ্ছে, both in terms of product upgradation,
স্কিল আপগ্রেডেশন ইত্যাদিতে একটা বড় পুনর্গঠন প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়াটাকে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার একটা বড় প্রয়োজন আছে বলে আমাদের মনে হয়। সিপিডির পক্ষ থেকে আমরা একটা বড় স্টাডিও করছি, ফিল্ড লেভেল বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করে এই এই প্রক্রিয়াটাকে আমাদেরকে সহায়তা করতে হবে। এবং আমাদের ছোট ছোট যারা নাকি উদ্যোক্তা আছেন তাদেরকে কিভাবে এই রিলোকেশন থেকে শুরু করে এই যে বিভিন্ন ধরনের ক্যাপাসিটি বিল্ডিং, তাদের ফায়ার সেফটি ইত্যাদি, স্ট্রাকচারাল সেফটি, এই জায়গাগুলোতে বিভিন্ন যে সহায়তা দেওয়া যে প্রয়োজন সেগুলো আমরা আশা করি যে এটা করা যাবে। এবং এইটা তো আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরের বড় একটা এমপ্লয়মেন্ট জেনারেশনেরও একটা জায়গা। তো সেইগুলোকে মাথায় রেখে কিভাবে তারা কম্পিটিটিভ হতে পারেন, এটা হলো ডোমেস্টিক। আর ইন্টারন্যাশনালি যেটা, সেটা হলো যে শূন্য শুল্কের যে বিভিন্ন ধরনের সুযোগ যেগুলো নাকি আছে ডাব্লিউটিওতে, এই জন্য আমাদের ফাইটটা চালিয়ে যেতে হবে। আফ্রিকানরা তো কটন পেয়েছে, আমরা আমাদের এই ফাইটটা কেন চালাবো না? এবং আমার মনে হয় যে এটা এটা যদি আগামীতে যদি দোহা রাউন্ড যদি কন্টিনিউ যদি হয়, তাহলে এটা আরো বড়ভাবে আমার মনে হয় উপস্থিত থাকবে ডিউটি ফ্রি, কোটা ফ্রি, ওই কমার্শিয়ালি মিনিংফুল ওয়েতে বাস্তবায়ন। বাট আই এগ্রি যে আমাদের এখন শিক্ষা যেহেতু হয়েছে, দ্বিপাক্ষিক ভাবেও এটা করা যায় কিনা, কিন্তু দ্বিপাক্ষিক করতে গেলে আমাদের অন্যান্য যেসব আমাদের উপরেও দাবি আসবে, লেবার স্ট্যান্ডার্ড থেকে শুরু করে কপিরাইট থেকে শুরু করে, এগুলো আমাদের এখানে আমি একটা অ্যাড করতে চাই যে আপনি অবভিয়াসলি যে কারেক্টলি পয়েন্টেড আউট করলেন, পোস্ট রানা প্লাজা যে রিমেডিয়েশন মেজারগুলো নেওয়া হয়েছে, এটা কিন্তু ভেরি সিগনিফিকেন্ট। আপনি দেখেন প্রত্যেকটা ফ্যাক্টরি ইন্সপেক্ট করে তাদের গুণগত মান, তাদের সেফটি স্ট্যান্ডার্ড, সেখানকার বৈদ্যুতিক স্ট্যান্ডার্ড, সবকিছুই কিন্তু একটা ক্রমান্বয়ে একটা আমি তো বলবো একটা গ্র্যাজুয়াল রেভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের তৈরি শিল্প এই রেমিডিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের। এটা যখন হয়ে যাবে তখন তো আমি মনে করি এটাকে আমাদের অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগানো আমাদের উচিত, এবং ডাব্লিউটিও ফোল্ডেই আমাদের এটা পারসু করা উচিত যে দেখো, দিস ইজ হোয়াট উই হ্যাভ ডান। সো আমরা এগুলো করেছি, এটার প্রেক্ষিতে তোমরা আমাদের কি দেবে। এখন তোমাদের ক্রেতারা, তোমাদের দেশে যারা আছে, তারা যখন যাবে দোকানে, তখন তোমরা বলতে পারবে যে না, এই দেশ থেকে পণ্য আমদানি করা হচ্ছে, ইট ইজ সার্টিফাইড প্লেস অফ ডুইং বিজনেস, এখানে ওয়ার্কাররা সুন্দরভাবে কাজ করতে পারে। যে সমস্ত জিনিসগুলো ওরা খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখে, যে সমস্ত দেশে আমাদের পণ্য যায়, এইটাকে একটা বার্গেনিং চিপ হিসেবে ডাব্লিউটিওতে আমাদের এটা প্লেস করা উচিত, এবং ওখান থেকে কিছু সুবিধা পাওয়া যায় কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, দ্যাট অ্যাঙ্গেলে আমাদের অ্যাপ্রোচ করা উচিত বলে আমি মনে করি।
আরেকটা জিনিস আমি এখানে মুস্তাফিজ ভাইয়ের কাছে আমি বলবো যে ইন টার্মস অফ ফ্রি ট্রেড এগ্রিমেন্টস, আমরা তো WTO আলোচনা, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা কেন এগিয়ে যাচ্ছি না? অবভিয়াসলি ডোমেস্টিক ইন্ডাস্ট্রি প্রোটেকশনের একটা ব্যাপার আছে। আপনারা জানেন যে মালয়েশিয়ার মন্ত্রী এসেছিলেন এবং 2015 সালের জানুয়ারি মাসে এসেছিলেন এবং উনি যাওয়ার আগে বলে গেছেন যে উইদিন দ্য মিডল অফ 2016 Malaysia is very hopeful to sign a free trade agreement with Bangladesh. তারপরে আমাদের বাণিজ্য মন্ত্রী সেপ্টেম্বর 2014 বলেছেন যে চেকোস্লোভাকিয়ার সঙ্গে বাংলাদেশ একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে আগ্রহী। বাণিজ্য মন্ত্রী আবার মার্চ 2014 বলেছেন যে বাংলাদেশ ডেভেলপড কান্ট্রিজ এর সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা উচিত, যে মডেলটা ইন্ডিয়া ফলো করছে। আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্ট্যান্ডটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন মুস্তাফিজ ভাই? না, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু দাঁড়িয়েছে এবং কিছুদিন আগে বেশ বড় একটি আলোচনা হয়েছে ফরেন মিনিস্ট্রি এবং বাণিজ্য মন্ত্রণালয় সহ। সে আলোচনায় আমি অংশগ্রহণ করেছিলাম। আমাদের তো রিজিওনাল এফটিএ কিন্তু আছে, আমাদের সাফটা আছে, আমাদের বিমস্টেক আছে, কিন্তু রিজিওনাল এফটিএ এর একটা সমস্যা সেটা হলো যে সবাই মিলে তারপরে একটা এগ্রি করা এবং সেখানে বিভিন্ন ধরনের সমস্যা থাকে যেহেতু অনেকগুলো দেশ। বাইল্যাটারালি আমরা দেখেছি যে শ্রীলঙ্কা এবং ভারত তারা প্রথমে এফটিএ করেছে এবং তারপরে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বলে সেপাতে গেছে। আমার মনে হয় যে এফটিএ থেকেও যেখানে কেবলমাত্র ট্যারিফ ইস্যু গুলাই আসছে, সেপা টাইপের বাইল্যাটারালি যাওয়ার আমাদের সময় এসেছে এবং সেইটা আমাদের এখন চিন্তা ভাবনা করতে হবে। সেটা মালয়েশিয়ার সাথে হতে পারে, সেটা অন্যান্য দেশের সাথে হতে পারে। তবে এখানে যেটা খেয়াল রাখতে হবে যে এইসব এফটিএ গুলোতে বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টে প্রথম দিন থেকে তো আর সবকিছু খুলে দেয় না। এগুলা খুব স্মার্টলি ফেজিং, সিকোয়েন্সিং, পেসিং কি হবে, গতি কি হবে, এগুলো কিন্তু ঠিক করতে হবে। সুতরাং নেগোশিয়েটিং ক্যাপাসিটিস এবং এগুলোকে স্টাডি করা যে কোনগুলো আমি প্রথমে, যে কোনো এফটিএ হবে একটা নেগেটিভ লিস্ট থাকে, সেই নেগেটিভ লিস্ট গুলো কিভাবে আমি সিকোয়েন্সিং করব, এইসব কাজগুলো কিন্তু একটা মানে গবেষণা করে এগুলোকে ঠিক করা, যারা নেগোশিয়েট করবেন তাদের সাথে মিলে এই এই জায়গাগুলোতে আমাদের দরকার। এবং আমার মনে হয় যে এটা অবশ্যই আমাদের এখন চিন্তা করতে হবে। আমরা রিজিওনাল এফটিএ করেছি, বাইল্যাটারাল কারোর সাথে এখনো করিনি, এগুলো আমাদের করতে হবে। ইন্ডিয়া বলেছেন, শ্রীলঙ্কা করছে, পাকিস্তান করছে। রিজিওনাল ফ্রেমওয়ার্ক কোনটাকে আপনার বেশি ইফেক্টিভ মনে হয় বাংলাদেশের
সাফটা তো মানে মূলত মানে সাইন তো হয়েছে হলো সাফটা, যেটা বেশ কয়েক বছর ধরে আছে। বিমস্টেক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এটা এখনো আলোচনা চলছে, যদিও সেখানে সার্ভিসেস সেক্টরও ইনক্লুডেড। সাফটাতে আমরা কেবলমাত্র পণ্য নিয়ে শুরু করেছিলাম, কিন্তু এখন আমরা স্যাটিসও করেছি, সার্ভ ট্রেড ইন সার্ভিসেস, এইটার এগ্রিমেন্ট হচ্ছে। কিন্তু সাফটাতে আমরা দেখেছি যে খুব স্লো হয়েছে। তবে সবচেয়ে বড় যেটা আমাকে যদি জিজ্ঞেস আমি বলবো, আমার যদি সাপ্লাই সাইড ক্যাপাসিটি আমি যদি বাড়াতে না পারি, আপনি সারকে তো খুব বেশি রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করতে পারবেন না, তাই না? সুযোগ নাই। সুতরাং আমাকে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনটা করতে হবে, ওই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। আর বাইলেটারালটা আমাদের অবশ্যই এখন চিন্তা ভাবনা করতে হবে কাদের সাথে করব, কোন পেস নিয়ে করব, কি নেগেটিভ লিস্ট গুলো কি হবে। আসিয়ান সম্পর্কে আপনার কি মতামত? আসিয়ানে কি আমরা আসিয়ান প্লাস ওয়ানে কিংবা এরকম একটা ফ্রেমওয়ার্কে যাওয়ার ক্যাপাবিলিটি কি আমাদের এখনো হয়েছে, কিংবা এটার প্রতি যেতে গেলে কি করণীয় উচিত? আরেকটা পয়েন্ট যেটা আমি আনতে চাই, আজকে থেকে 10 বছর পরে কিংবা 15 বছর পরে আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন কি মেইনলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন থাকবে, না চীন হবে এবং ভারত হবে? না, এইখানে স্ট্র্যাটেজিটা আমাদের কি? না না, অবশ্যই এখানে স্ট্র্যাটেজি, ইমার্জিং যেসব মার্কেট আছে, এই যে ইন্ডিয়া, আমরা আলাপ করছিলাম যে ইন্ডিয়া থেকে আমাদের আমদানি, আমাদের রপ্তানি ইন্ডিয়াতে হলো $500 বিলিয়ন, আর ইন্ডিয়া প্রায় $450 বিলিয়ন মতো আমদানি করে। তা আমাদের ওইটা 1%-এর 10 ভাগের 1 ভাগ। চায়না হিউজ, মানে $1 ট্রিলিয়ন উপরে আমদানি করে। আমাদের আমরা সেখানে আমাদের অংশ $750 মিলিয়ন। সুতরাং ইউ আর ভেরি রাইট যে রিজিওনাল একটা বড় আমাদের অপরচুনিটিজ আছে। ইউরোপ এন্ড ইউনাইটেড স্টেটস ফর ফোরসিবল ফিউচার হয়তো তারা ইম্পর্টেন্ট থাকবে, কিন্তু আমার ধারণা যে এই রিজিওনাল যে মার্কেট অপরচুনিটিটা আছে, এটা আমাদেরকে, কারণ এটা তারা অনেক ইম্পোর্ট করছে, বাট নট ফ্রম বাংলাদেশ। আমরা একটা রেসিপিতে গবেষণা করেছিলাম, সেটা দেখা যাচ্ছে যে ওরা অনেক ইম্পোর্ট করে, কিন্তু আমাদের দেশ থেকে না। আমরা আবার ওগুলো অন্য দেশে এক্সপোর্ট করি, কিন্তু এখানে ওরা যে ইম্পোর্ট করে বাংলাদেশে সেটা এক্সপোর্ট করার মতো কিছু কিছু সক্ষমতা আছে, কিন্তু সেগুলো আমরা এখন করছি না। কেন করছি না? তার কারণ হলো যে এই সাউথ এশিয়াতে এবং বাংলাদেশে, মনে করেন যদি ভারতের কথা বলি, শতকরা 90% বাণিজ্যই হয় ল্যান্ড পোর্টে। আর আপনি যদি দেখেন, এইখান থেকে দিল্লিতে একটা প্রোডাক্ট যদি পাঠাতে চান, ওইটা থেকে এখান থেকে লন্ডনে পাঠানো সহজ। সুতরাং এখন যে আমাদের বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল যে মোটর ভেহিকেল এগ্রিমেন্ট হয়েছে, আমরা যে এখন বিসিআইএম ইকোনমিক করিডোরের কথা বলছি, এগুলোকে সমন্বিত করে আমাদের এই
মধ্যে ঢুকতে হবে। আমি এটা বিশ্বাস করি যে ইউরোপ আমেরিকার বাইরে আমাদের বড় ধরনের আঞ্চলিক বাজারের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদেরকে এটা করতে হবে, এবং এখানে বিশাল একটা আমার মনে হয় যে সম্ভাবনা আছে। আর আসিয়ানের যেটা, হ্যাঁ, আসিয়ানেরটা এখন আমি ঠিক আমি বলবো যে আসিয়ানের আগে আমাদের অন্য কারোর সাথে বাইলেটারাল করে আমাদের একটা আমার মনে হয় যে পাইলট করা উচিত অভিজ্ঞতা। কারণ আসিয়ানের এটা ঠিক যে আসিয়ানের বড়, কারণ ওই মার্কেটে ঢুকলে তো একটা বিশাল মার্কেটে আপনি শূন্য শুল্ক সুবিধা পাবেন, কিন্তু তাদেরও আবার দাবি থাকবে আমাদের এদিকে। বিমস্টেকটা এই জন্য আমি ইম্পর্টেন্ট মনে করি, বিমস্টেককে থাইল্যান্ড আছে, মিয়ানমার আছে, হ্যাঁ, এবং এইটা আমাদের একটা গেটওয়ে টু টু আসিয়ান আর কি। তো সেইটা আমাদের আর কি কাজে লাগাতে হবে। ইন্ডিয়া আসিয়ানের সাথে এফটিএ করেছে, সুতরাং সেসব জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে যে স্ট্র্যাটেজিক্যালি যাওয়া। তবে এগুলো যেতে গেলে অনেক ধরনের অব্লিগেশন আমাদের নিতে হবে, যেটা নাকি ডাব্লিউটিওতে এলডিসি হিসাবে কিন্তু সেই ধরনের অব্লিগেশন নেই। ডাব্লিউটিওতে আমাদের কাজে লাগাতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা আমি বললাম যে অল রুটস ম্যাটার, বাংলাদেশের জন্য এখন সব রাস্তাতেই আমাদের খোলা রাখতে হবে, এবং আমাদের স্ট্র্যাটেজিক্যালি পয়েন্ট যেটা আমাদের আলোচনা করা উচিত সেটা হচ্ছে প্রেফারেন্স ইরোশন। প্রেফারেন্স ইরোশন নিয়ে আমরা কিন্তু কোনো কথা বলিনি। এই যে থ্রুআউট দি প্রসেসে আমরা এলডিসি ছিলাম, লোয়ার মিডল ইনকাম কান্ট্রি ওয়ার্ল্ড ব্যাংকের স্ট্যান্ডার্ডে আমরা এইগুলোতে যখন আমাদের প্রোগ্রেশন হবে, আমরা যখন এই ডিফারেন্ট মাল্টিল্যাটারাল, প্লুরিল্যাটারাল এবং বাইল্যাটারাল এগ্রিমেন্টের মাধ্যমে আমাদের মুভমেন্টটা হবে এবং কান্ট্রি ইকোনমিক ইন্ডিকেটরস অনুযায়ী কি হবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রেফারেন্স গুলো ইরোড হয়ে আসবে। সেই ক্ষেত্রে ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট দ্যাট আমাদের খুব কেয়ারফুলি আমাদের মুভমেন্ট গুলো করা উচিত। কারণ আমি প্রথমে যে কথাটা বললাম, ভিয়েতনাম যদি 16.5% যদি বেনিফিট পেয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র, they will get a huge leap in the US apparel market, যেখানে কিন্তু আমরা পিছনে আমরা সেই সুবিধাটা পাবো না। প্রেফারেন্স ইরোশনের ক্ষেত্রে আমাদের খুব কেয়ারফুলি প্রেফারেন্স ইরোশন খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এখন ইউরোপিয়ান মার্কেটে আমরা শূন্য শুল্ক সুবিধা পাই যদি রেডিমেড গার্মেন্টস 12% মতো, ভারতকে দিতে হচ্ছে 12% মতো, আমাকে দিতে হচ্ছে না, একটা বড়। এখন ভারত যখন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটা এফটিএ করবে, এবং সেই এফটিএর ভেতরে যদি রেডিমেড গার্মেন্টস থাকে তাদের পজিটিভ লিস্টে, তাহলে ভারত যখন করবে তখন তাকেও কিন্তু এটা দিতে হবে না। শুধু আমার ভারতের সাথে যে 12% একটা পার্থক্য ছিল, এটা কিন্তু আর থাকবে না।
আসিয়ান কান্ট্রিগুলোতে অনেকে আমাদেরকে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে, কিন্তু ভারত যেই আসিয়ানের সাথে এফটিএ করলো সেও সিমিলার যাবে। এই জন্য প্রতিযোগিতা প্রতিযোগিতা তো আরো বাড়বে আর কি, আমাদের জন্য আরো চ্যালেঞ্জিং হবে। শেষ প্রশ্ন যেটি করতে চাই, যে যে বিষয় নিয়ে আমরা কথা বললাম, যে আন্তর্জাতিক পরিসরে দর কষাকষিতে বাংলাদেশের সক্ষমতা নিয়ে একটা বড় প্রশ্ন আছে, অপরচুনিটি আছে, কিন্তু সেগুলোকে আমরা অনেক সময় কাজে লাগাতে পারি না। তো আপনার এক্সপেরিয়েন্স কি বলে? আমি মনে করি আমাদের নেগোশিয়েটিং ক্যাপাসিটি আরো অনেক বাড়ানো উচিত, এবং নেগোশিয়েটিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে রিসার্চ, গবেষণা, এবং যে রিসার্চটা হবে ওটার কোয়ালিটি, ইট হ্যাজ টু বি ভেরি স্ট্রং। এ না হলে কিন্তু আপনি গিয়ে দর কষাকষিতে খুব একটা সুবিধা পাবেন না। আরেকটা জিনিস যেটা সবসময় আমাদের ক্ষেত্রে কাজ করে সেটা হচ্ছে দ্য ইমেজ অফ দি কান্ট্রি। সব জায়গাতেই আমরা দেখি ইন্টারন্যাশনালি আমাদের ব্র্যান্ডিং এর একটা সমস্যা আছে। সুতরাং এই ইমেজটা থেকে আমাদের ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে। যদি আমাদের নিজেদেরকে একটা ডেভেলপিং ইকোনমি হিসেবে আত্মপ্রকাশ করতে হয়, তাহলে যে সমস্ত পজিটিভস গুলো আমাদের আছে সেগুলোকে হাইলাইট করতে হবে। অনেক সময় বলা হয় যে বাংলাদেশের ডেভেলপমেন্ট মডেল, ডেভেলপমেন্ট ইকোনমির যে সাধারণ সূত্রগুলো আছে, আপনারা তো বলতে পারেন সেই সূত্র কোনো সূত্র পড়ে না। ইট ইজ কোয়াইট ইউনিক। এই ইউনিকনেসটাকে আমাদের বিদেশে তুলে ধরতে হবে, এবং সেটার জন্য প্রচুর পরিমাণ স্কিল ডেভেলপমেন্ট দরকার, প্রচুর পরিমাণ রিসার্চ প্রয়োজন আছে। WTO বলা হয় countries get what not what they deserve but what they negotiate. WTO তে countries deserve যেটা করে সেটা negotiate যেটা করে ওইটাই কেবল পায়। এখন সেই কারণে নেগোসিয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশের আমি বলবো যে গত বছরগুলোতে ধারাবাহিকভাবে এই শক্তিটা বেড়েছে, এবং আমাদের নেগোসিয়েটররা বিভিন্ন ভাবে বাংলাদেশ এবং স্বতন্ত্র দেশের যে স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোকে তারা বিভিন্ন যুক্তি তর্ক ইত্যাদিতে, সেটা অনেক সময় হয়নি। এটা নেগোসিয়েশনের দুর্বলতা না, এটা হলো যে অন্য পক্ষ দিতে চায়নি, অন্য পক্ষ আমাদের কাছে এমন কিছু চেয়েছে যেটা আমরা দেওয়া সম্ভব না আমাদের পক্ষে, সেটা আছে। কিন্তু তারপরও আমি বলবো 110% একমত যে গবেষণা যে গুরুত্ব, এবং এটার সাথে নীতি নির্ধারণ এবং যারা নেগোশিয়েট করবেন তাদের যে সম্পৃক্ততা, এটা খুবই খুবই দরকার। কারণ যুক্তিতর্ক দিয়েই বুঝাতে হয়, এবং সেখানে যুক্তিতর্ক
ক্রমান্বয়ে ডাব্লিউটিওতে বলা হয় যে সবই হলো ইনক্রিমেন্টাল, ক্রমান্বয়ে হয় আর কি। সেই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আর নেগোসিয়েশনেরও বেশ কিছু একটা বিভিন্ন ধরনের টুলস আছে, টেকনিক্স আছে। ট্রেড ল, আপনি 48টা স্বল্পোন্নত দেশ এবং ডাব্লিউটিওতে এখন 35টা মেম্বার পাবেন। আমাদের দেশেও এটা বিরাট ধরনের ঘাটতি আছে। তো এই জায়গাগুলোতে আমাদের কারিকুলাম গুলোতে ট্রেড ইস্যুগুলোকে নিয়ে আসা, নেগোসিয়েশন ইস্যুগুলোকে নিয়ে আসা, এদের এই ব্যাপারে স্পেশালাইজেশন যাতে গ্রো করে, এই জায়গাটা আমার মনে হয় যে অনেক গুরুত্ব দিতে হবে। শেষ করতে চাই, আর কিছু যোগ করবার আছে? আমি বলতে চাই যে in terms of economic indicators যেগুলো আছে সেগুলো যদি আপনি একটু দেখেন, এগুলো আমি একটু বিরাট করতে চাই। আমাদের ইনফ্লেশন মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আছে। এক্সপোর্ট গ্রোথ এটা কিন্তু একটু ওয়ারিসাম ফিগার, বাট এটার মূল কারণটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে ইউরো ডিভ্যালুয়েশনের কারণে 2014 থেকে যে এক্সপোর্ট গ্রোথ ছিল তার থেকে 12.5% প্রায় আমাদের এটা কমে গেছে। সুতরাং ওই দিকে আমাদের একটু খেলা রাখতে হবে। ইম্পোর্টস কিন্তু আবার 11.2% বেড়ে গেছে গতবারের থেকে। Foreign exchange reserve is quite comfortable and all that, but what I'm saying is আমাদের মানে এগুলো নিয়ে খুব একটা কমপ্লেক্সিটিতে ভুগলে কিন্তু চলবে না। আমাদের সবসময় কিন্তু চোখ রাখতে হবে বাইরে কি হচ্ছে, এবং আমাদের যাদের সঙ্গে আমরা কম্পিট করি, বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে, তারা কি কি সুবিধা পাচ্ছে, এবং তারা একটা সুবিধা পাওয়ার যদি আমরা দেখি যে তারা 2-3 বছর পরে সেই সুবিধাটা পাবে, ওটাকে কাউন্টার করার জন্য আমাদের করা উচিত, সেটা নিয়ে আমাদের খুব ফোকাসলি আগানো উচিত বলে আমি মনে করি। যে ডাব্লিউটিওতে আমাদের যে দাবি, এই দাবিগুলোকে আমাদের অব্যাহত রাখতে হবে, এই চাপটা আমাদের রাখতে হবে। এই চাপের কারণেই কিন্তু যেটুকু আমরা অর্জন করেছি এটা করতে পেরেছি। আমরা যদি সেই চাপটা না রাখি এবং সন্তুষ্টি প্রকাশ করি, এবং আমরা যদি ডাব্লিউটিওর আউটকামকে আমাদের নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলির সাথে যদি আমরা একত্র করে ফেলি, আমার মনে হয় যে সেটা ঠিক হবে না। আমাদের যে দাবিগুলি আছে সেই দাবিগুলো যাতে পূরণ হয়, দোহা রাউন্ডের যে মাঝখানে যে ডেভেলপমেন্ট, এইটার এই স্পিরিটটা যাতে থাকে, এইটাতে আমাদের যে ধরনের বিভিন্ন ধরনের যেসব ইস্যু স্পেসিফিক যেসব আমাদের ডিমান্ডস আছে, এগুলোর জন্য আমাদের অব্যাহতভাবে ফাইট করতে হবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষে প্রান্তিক সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকি ইমেল এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনারা আপনাদের মতামত আমাদের অনুষ্ঠানটি আপডেট
দেখবার আমন্ত্রণ রইল। স্যার আসিফ ইব্রাহিম, ডক্টর মুশতাকুর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম বিশ্ব বাণিজ্য সংস্থার দশম পর্যায়ের মন্ত্রী সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশের বিশ্ব বাজারের সঙ্গে যে বাণিজ্যিক সুবিধা অসুবিধা আছে সেগুলো ঘিরে চোখ কান খোলা রাখতে হবে, দুজনেই বলেছেন, এবং সুযোগ যতগুলো আছে, পথ যতগুলো রয়েছে, সবগুলোকে কাজে লাগাতে হবে। সেটি ডব্লিউটিও এর মতো মাল্টিল্যাটারাল যে ফোরাম আছে সেগুলো, বাইল্যাটারালি যেগুলো করা সম্ভব, সবগুলো জায়গায় আসলে নিজেদের কাজ করতে হবে। এবং বাইরের দুনিয়ায় কি হচ্ছে, আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা কি করছে, সেগুলোকে নজরদারির মধ্যে রেখে নিজেরা নিজেদের করণীয়টা দ্রুততার সঙ্গে এরকম দক্ষতার সঙ্গে পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। দাবি যেগুলো আছে ডব্লিউটিওর মতো অর্গানাইজেশনে রাখবার মতো, সেই দাবিগুলো অব্যাহত বা সেই চাপটা অব্যাহত রাখতে হবে। এবং কষাকষির সক্ষমতা কিছুটা বৃদ্ধি পেয়েছে, এটিও যেমন আলোচনা আছে। আবার সেই সক্ষমতা যতটা অর্জন করা দরকার বাংলাদেশের প্রয়োজনের নিরিখে, সেটুকু অর্জন করবার জন্য সক্ষমতা বৃদ্ধি দিতে আরো মনোযোগ দিতে, এবং এই সক্ষমতা বৃদ্ধি করবার ক্ষেত্রে প্রধানতম নজর যে জায়গাটি দেওয়া দরকার সেটা হচ্ছে গবেষণার দিকে। এবং বাংলাদেশে আমরা জানি যে সকল ক্ষেত্রে গবেষণার এক ধরনের দুর্বলতা রয়েছে, এবং বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের ক্ষেত্রে যতটুকু ভাবমূর্তি আসলে উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরা যায়, সেটুকু আমরা বিশ্ব বাজারে তুলে ধরতে পারছি না। সেই জায়গাটাকে মনোযোগ দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার শুভকামনা।